সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও চলে এসেছি মজার গল্প নিয়ে। আজকের গল্প চোর, কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুনতে থাকুন। পটাশের বাবা নব এবং নবর বাবা ভব দুজনেই ছিল বিখ্যাত চোর। অর্থাৎ পটাশকে নিয়ে 3 পুরুষ ধরে তারা চোর। ভব চোরের নাম ডাক ছিল সাংঘাতিক। লোকে বলে ভব নাকি বাজি রেখে এক দুপুরে তার পিসির আহ্নিক করা কম্বলের আসন চুরি করেছিল। কাজটা শুনতে যত সহজ, আসলে তত সহজ নয়। কারণ পিসি তখন স্বয়ং ওই আসনে বসে কাঁথা সেলাই করছিলেন। সেই অবস্থায় আসন চুরি যাওয়ায় পিসি আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ভবকে আশীর্বাদ করেছিলেন, ওরে আমার ভব, তোর ওপর স্বয়ং ভগবানের ভর আছে, এ বিদ্যে ছাড়িস নে। পিসির আশীর্বাদে ভব বিদ্যে ছাড়েনি। বয়সকালে নিজের ছেলে নবকে তালিম দিয়ে সব বিদ্যে শিখিয়ে গেল। তা নবও কিছু কম গেল না। চোরের তালিম কিছু সহজ কাজ নয়। ভালো দৌড়তে পারা চাই, উঁচু বা লম্বা লাফে দক্ষ হওয়া চাই, বাঁশের ওপর ভর দিয়ে ভল্ট খেয়ে উঁচু দেওয়াল ডিঙ্গোতে পারা চাই, রণপায়ে চলতে জানা চাই। এছাড়া গায়ে যথেষ্ট জোর না থাকলে 2-10 জন মানুষের সঙ্গে মোকাবিলা করা তো সহজ নয়। তারপর ভালো অভিনয়, বিনয়ী ব্যবহার ইত্যাদি তো আছেই। চোর বলে যদি সবাই চিনে ফেলে তো চিত্তির। নবর এসব গুণ তো ছিলই, তাছাড়া ছিল দুর্জয় সাহস। সে 2 মণ লোহা তুলত, কুস্তিতে যে কোনো পালোয়ানকে হটিয়ে দিতে পারত। যন্ত্রবিদ্যা মন্ত্রতন্ত্রও ছিল তার নখদর্পণে। এমন ঘুমপাড়ানি মন্ত্র জানত যে গেরহস্থের কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকত, টু শব্দ করত না। জমিদার তারিণী রায়ের বাড়ি থেকে 1 খিলি পান চুরি করেছিল সে। শুনতে যত সহজ, কাজটা মোটেই তত সহজ ছিল না। রায় মশাইয়ের নাতির অন্নপ্রাশনে বাড়িতে সেদিন লোক গিজগিজ করছে। খাওয়াটাও হয়েছিল বেজায় রকমের। সকলের আইঢাই অবস্থা। রায় মশাইয়ের খুড়ো বিপিনচন্দ্র 1 খিলি বেনারসি পাত্তির স্পেশাল পান নিজের রূপোর বাটা থেকে বের করে মুখে ফেলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে পানটা চুরি যায়। অবিশ্বাস্য ব্যাপার। খুড়ো মশাই নিজেও কিছুক্ষণ বুঝতে পারেননি যে তার 2 আঙ্গুল ধরা পানটি হা করা মুখের মধ্যে যেতে যেতে কিভাবে হাওয়া হলো। কিছুক্ষণ চিবুবার পর তিনি খেয়াল করলেন যা চিবোচ্ছেন তা পান নয়, নিজের জিভখানা। বেনারসি পান ততক্ষণে নবর গালে জমে বসেছে। নবর এই হাত সাফাই দেখে তারিণী রায় তাকে সভাচোর করতে চেয়েছিলেন। ঠিক যেমন পুরনো আমলে রাজরাজাদের সভা করি সভা গায়ক থাকত। অবশ্য সভাচোর হয়নি। হাত জোর করে রায় মশাইকে বলেছিল, আজ্ঞে, এ হলো বাপদাদার বিদ্যে, এ ছাড়তে পারবো না। ছাড়বি কেন? বৃত্তি ছাড়ার জন্য কি তোকে রাখছি? চুরি করবি, তবে মজার জন্য। নব শেষ অবধি রাজি না হওয়ায় তারিণী রায় তাকে আর পীড়াপিড়ি করেননি। তবে 1খানা সোনার মেডেল দিয়েছিলেন। বরাবর স্নেহ করতেন খুব। সেই নবর ছেলে হলো পটাশ। ছেলে না বলে অকাল কুম্মাণ্ডই বলা ভালো। সব থেকেও তার কি যেন নেই। এই ছেলেকে এইটুকুন বেলা থেকে নিজে তালিম দিয়েছে নব। ছেলে তৈরিও কিছু কম হয়নি। হরিণের মতো দৌড়াতে পারে, বানরের মতো লাফাতে পারে, গায়ে হাতির জোর, বুদ্ধিও খুব। তবু চুরিতে একেবারেই মন নেই।
নব শেখায়, সেও শেখে, তবে গা লাগায় না, মন দেয় না। একদিন হলো কি, হাত মক্স করতে নব তার ছেলেকে সুদখোর অক্ষয় হাজরার বাড়ি চুরি করতে পাঠালো। পটাশ গেল বটে, কিন্তু চোরের যা যা করতে নেই তার সব কিছুই করতে লাগলো। হাজরার 4টে কুকুরই তাকে চেনে, সুতরাং তেড়ে এলো না। 2-1বার ভুক ভুক করে চুপ মেরে গেল। পটাশের সেটা পছন্দ হলো না। ঢিল মেরে মেরে সেগুলোকে খেপিয়ে দিয়ে শোরগোল তুলে ফেলল সে। তারপর দরজা ভাঙতে এমন সব বিকট শব্দ তুলল যাতে মরা অবধি উঠে বসে। তাতেও খুশি না হয়ে গুনগুন করে গান গাইতে লাগলো। অক্ষয় হাজরা সর্বদা ভয়ে ভয়ে থাকে। ঘরে নগদ টাকা সোনা দানা তো কম নেই। জেগে গিয়ে সে হেঁকে উঠল, কে কে রে? আমি পটাশ। পটাশ? তা কি মনে করে? এই রাত বিরেতে আমি দোর খুলতে পারবো না। জিনিস বাধা দিতে এসেছিস তো? জানালা দিয়ে দে, এই হাত বাড়াচ্ছি। হাত বাড়াতে হবে না, আমি দরজা ভেঙে ফেলেছি। ভেঙে ফেলেছিস মানে? করছিসটা কি বলতো? আজ্ঞে চুরি করছি। চুরি করছিস? ইয়ার কি হচ্ছে? এভাবে কেউ চুরি করে? বেরো বেরো বলছি। পরদিন অক্ষয় হাজরা এসে নবকে সব বৃত্তান্ত জানিয়ে বলল, ও কেমন ধারা ছেলে তোর? চুরি তো তুইও করতিস, কখনো তো সারা শব্দ করিসনি, আসপদ্দা দেখাসনি। আর তোর ছেলের কি আসপদ্দা দেখ, গেরহস্ত জিজ্ঞেস করছে কি করছিস, আর বুক ফুলিয়ে চোর বলছে চুরি করছি। তার ওপর আবার গুনগুন করে গানও গাইছিল। দিনটি কি পড়ল বলতো নব? নব সেদিন পটাশকে জুতো পেটা করলো খুব, কিন্তু পেটাতে পেটাতেই নব বুঝতে পারছিল পটাশকে দিয়ে হবে না। বাপ দাদার বিদ্যে এর হাতেই নষ্ট হবে। পটাশ নির্বিকার, খাই দায় ঘুরে বেড়ায়, মাঝে মাঝে বাপের সঙ্গে সাগরেদি করতে বেরোয় বটে, কিন্তু কাজের চেয়ে অকাজই করে বসে বেশি। কখনো দুম করে হাত থেকে তার সিঁধকাঠি পড়ে যায়। একদিন সাপ সাপ বলে চেঁচিয়ে উঠে কেলেঙ্কারি করল। আর একদিন একজনের ঘরে ঢুকে নব যখন সিন্দুক বাক্স আলমারি খুলে ফেলেছে, তখন পটাশ একটা ফাঁকা বিছানা দেখতে পেয়ে সোজা গিয়ে তার উপর শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত মানুষজনের মধ্যে যে পটাশও থাকতে পারে তা নব আন্দাজ করতে পারেনি। তাই ছেলেকে খুঁজে না পেয়ে একাই ফিরে এসে ভাবতে বসল। সকালবেলা হাই তুলতে তুলতে পটাশ ফিরে এলে তাকে একখানা গোদা হাতের চড় কষিয়ে বলল, কোথায় ছিলি? ঘুমিয়ে পড়েছিলাম। পাজি নচ্ছার, ঘুমিয়ে পড়লি চোরের ছেলে হয়ে? তা কি করব, ঘুম পেয়ে গেল যে বেজায়। তোকে ওরা ঠ্যাঙ্গায়নি? না, সব বলে দিলাম যে। বললি? কি বললি? কি বললাম? বললাম বাবার সঙ্গে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। বাবার নাম নবচোর। তখন বসিয়ে দুধ চিড়ে ফলার করালো। ফলার করালো? করাবে না? এত বড় চুরির হদিশ দিয়ে দিলাম। তারা সব দল বেঁধে লাঠি সোটা নিয়ে আসছে। নব মাথায় হাত দিয়ে বসে পড়ল। সেই দিনই নব তার বাড়ি থেকে পটাশকে তাড়িয়ে দিল। সবাইকে জানিয়ে দিল ওকে ত্যায্য পুত্তুর করলাম। পটাশ কোথায় গেল তার খোঁজ আর কেউ রাখল না। এদিকে নব ধীরে ধীরে বুড়ো হতে লাগলো। দাঁত পড়ল, চুল পাকল, শরীরের জোর বল চোখের দৃষ্টি সবই কমতে লাগলো। বুদ্ধি একটু ঘোলাটে হলো। বেপরোয়া ভাবখানাও তেমন রইল না। পৈতৃক বৃত্তি বজায় রাখা ভারী শক্ত হয়ে উঠল। আগে প্রতি রাতে চুরি করতে বেরোতো, আজকাল আর তা পেরে ওঠে না।
ফলে সে সঞ্চয়ে মন দিল। একটু আধটু সুদের কারবার করতে শুরু করলো। তাতে আয় মন্দ হলো না। স্বভাবটা ভারী কৃপণের মতো হয়ে গেল তার। ওদিকে বাপের তাড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পটাশ পড়ল ঐথি জলে। চুরি ছাড়া তার বাবা তাকে আর কিছুই শেখায়নি বলে কাজকর্মেরও জোগাড় হলো না। না খেয়ে খেয়ে চেহারা পাকিয়ে যেতে লাগলো। এক বাড়িতে চাকরের কাজ পেয়েছিল। কিছুদিন বাসন মাজতো, জল তুলতো, ঘর দোর ঝাঁটপাট দিত, বেশ ছিল। একদিন হঠাৎ মাঝরাত্রে যেন নিশির ডাক শুনে উঠে পড়ল। তারপর ভারী অবাক হয়ে দেখল তার দুটো হাত আপনা থেকে বাক্স প্যাটরা হাতড়াচ্ছে। এই কাণ্ড দেখে পটাশ এমন আতঙ্কিত হয়ে পড়ল যে তার চোর চোর বলে চেঁচিয়ে উঠতেও ইচ্ছে হয়েছিল। ভাগ্যিস চাচাইনি। তবে সে অবাক হয়ে দেখল বিনা আয়াসেই সে তালা চাবি খুলে ফেলছে এবং নিঃশব্দে জিনিসপত্র বের করছে। বাপ দাদার স্বভাব যাবে কোথায়? রক্তেই বিজবিজ করছে যে। পটাশ পালালো, আবার আর এক বাড়িতে কাজ নিল। কিছুদিন পর সেখানেও সেই কাণ্ড। দীর্ঘশ্বাস ছেড়ে পটাশ বুঝল এটা থেকে তার আর নিস্তার নেই। বাপ নব তাকে চুরিতে নামাতে পারেনি বটে, কিন্তু তার ভিতরে একটা চোরকে ঢুকিয়ে দিয়েছে। এতকাল সেটা ঘুমিয়েছিল, এখন তার ঘুম ভেঙেছে। তা পটাশ শেয়ানা চোর, এক জায়গায় বেশি দিন থাকে না, ঘন ঘন এলাকা বদলায়। চুরির ধরনও সে পাল্টে ফেলে। পয়সা করি সোনা দানা যা পায় উড়িয়ে দেয়। চুরি তো শুধু তার রোজগার নয়, একটা নেশাও। একদিন রাত্রিবেলা একটা গায়ে ঢুকলো পটাশ। বেশ সম্পন্ন গ্রাম, অনেক বাড়িঘর। ঘরবাড়ির চেহারা দেখেই তার অভ্যস্ত চোখ বুঝতে পারল কোন বাড়িতে জিনিসপত্র আছে। বেছে বেছে একটা বাড়ি তার পছন্দ হলো। বাড়ি তো নয়, যেন দুর্গ। মোটা গরাদ, পুরু মজবুত এক পাটা কাঠের পাল্লা দেওয়া জানালা, কপাট, চারধারে উঁচু পাঁচিল, পাহারাদার কুকুর। দেখে খুশি হলো পটাশ। যেখানে চুরি করা শক্ত সেখানে চুরির আনন্দ। পাঁচিল ডিঙ্গিয়ে কুকুরটার মুখ বেঁধে জানালা খুলে ঘরে ঢুকলো। সে বেশি সময় নিল না, কিন্তু ঘরে পা দিয়েই তার মনে হলো এই ঘর, এই বাড়ি তার চেনা। ওদিকে নবরও ঘুম ভেঙেছে। ইঁদুরের শব্দ, বেড়ালের শব্দ সব সে চেনে, কিন্তু ওই শব্দটা অন্যরকম। নব বাতাস শুকলো, একটা গন্ধ পেল। তারপর খুব অবাক হয়ে বুঝতে পারল তার ঘরে চোর ঢুকেছে। নবচোরের ঘরে চোর ঢুকেছে। আশ্চর্য কথা, লাঠি সোটা অন্ধকারে খুঁজে পেল না নব। গায়ে তেমন জোরও নেই যে চোরকে জাপটে ধরবে। বা পায়ে বাতের সাংঘাতিক ব্যথা, অথচ ঘরে প্রচুর সোনাদানা, টাকা পয়সা। চোর সব নিয়ে যাবে। নব বিকট স্বরে চেঁচাতে লাগলো, চোর চোর চোর। সমাপ্ত। গল্প চোর। কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে আমার গল্পের সঙ্গে থাকবেন।